প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। গত ক্লাসে আমি ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স বিভাগের ইলেকট্রনিক মেজারমেন্ট বিষয়ের অষ্টম অধ্যায় থেকে ফেজ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি নবম অধ্যায় থেকে সিআরও এর মাধ্যমে কারেন্ট, ভোল্টেজ, ফেজ ও ফ্রিকোয়েন্সি পরিমাপ সম্পর্কে আলোচনা করব। হ্যালো অডিয়েন্স, আমার কথা কি শোনা যাচ্ছে? চলো এখন মূল আলোচনায় যাই। আজকের অধ্যায়ে যে জিনিসগুলো আছে, ডেসক্রাইব দ্য প্রসিডিউর অফ মেজারমেন্ট ভোল্টেজ, কারেন্ট, ফেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইউজিং সিআরও। ডেসক্রাইব দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড phase angle measurement using Lesage's pattern. Describe signal store of a digital storage oscilloscope. Describe the method for determining rising and fall time of a signal using CRO. CRO এর পূর্ণ নাম ক্যাথোড রে অসিলোস্কোপ। এটার সাহায্যে আমরা এসি ভোল্টেজ বা কারেন্ট এর ওয়েভ সিগন্যালকে সরাসরি আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাই এবং এর বৈশিষ্ট্যগুলো অর্থাৎ কারেন্ট, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সির বৈশিষ্ট্য যেমন মান, এদের ফ্রিকোয়েন্সি কত, এদের ফেজ পার্থক্য কত, এই জিনিসগুলো আমরা সহজেই পরিমাপ করতে পারি। তবে এখানে যে ওয়েভটা দেখা যায় সেটা মূলত টাইম সাপেক্ষে মানের একটা পরিবর্তন বা সম্পর্ক আমরা অসিলোস্কোপের মাধ্যমে দেখতে পাই। এখানে একটা সিম্পল একটা সিআরও এর বেসিক বা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, যে ব্লক ডায়াগ্রামে যে অংশগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে ইনপুট যে সিগন্যালটা আমরা পরিমাপ করব সেটা ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, এটা এই যে সিআরটি, এই সিআরটির দুটো প্লেট আছে, ডিফ্লেকশন প্লেট। একটা বলে ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট আর একটা বলে হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট। অর্থাৎ এই প্লেটে যখন সিগন্যাল আসে তখন এই ইলেকট্রন বিমটা ভার্টিক্যাল বরাবর মুভমেন্ট করে, কিন্তু যখন এটাতে সিগন্যাল দেওয়া হয় তখন কি হয় যে এই সিগন্যালটা হরিজন্টাল বরাবর মুভমেন্ট করা হয়। যখন একটা সিগন্যাল আমরা পরিমাপ করি তখন কি হয়, এখানে একটা সুইপ সিগন্যাল তৈরি হয়। এই সুইপ সিগন্যাল এবং এই ভার্টিক্যাল সিগন্যাল উভয়ের মিলিত ক্রিয়ার ফলে আমরা মূলত এখানে একটা ওয়েভ দেখতে পাই। তাহলে এখানে একটা সুইপ জেনারেটর ট্রিগার, অর্থাৎ এই ভোল্টেজ আসার সাথে সাথে এখানে সিগন্যাল দেওয়া হবে, ট্রিগার উৎপন্ন করা সুইপ জেনারেটর, শর্টউথ ওয়েভ, সে ওয়েভটা হরিজন্টাল অ্যাম্পলিফায়ারে যাবে। আর আমরা যে সিগন্যালটা সাধারণত পরিমাপ করি সেটা ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার হয় ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট, অর্থাৎ ওয়াই প্লেট। এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট আর এটাকে বলা হচ্ছে হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট। তাহলে এখন আমরা দেখি, তাহলে এই দুটোর কাজ কিন্তু খুব মনে রাখতে হবে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল, অর্থাৎ এই প্লেট এবং এই প্লেট, এক্স এবং ওয়াই প্লেট। সিআরও দিয়ে ভোল্টেজ, কারেন্ট, ফেজ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপের সময় নিচের অ্যাডজাস্টমেন্টগুলো সাধারণত করা হয়। ইন্টেন্সিটি, স্ক্রিনে স্ট্রেসের সঠিক উজ্জ্বলতা, অর্থাৎ যে লাইনটা দেখা যাবে তার উজ্জ্বলতা সঠিক করার জন্য আমরা ইন্টেন্সিটি অ্যাডজাস্ট করি। ফোকাস, ট্রেসের ফোকাস তীক্ষ্ণতা করার জন্য, অর্থাৎ ফোকাসটাকে আমরা মোটা বা চিকন সূক্ষ্ম করার জন্য এই অ্যাডজাস্ট করা হয়। হরিজন্টাল সেন্টারিং, স্ক্রিনে প্যাটার্নটি ডান বা বাম দিকে সরানোর জন্য, অর্থাৎ এক্স পজিশন বা ওয়াই পজিশনে আমরা সরাবো, এটা হলো হরিজন্টাল, অর্থাৎ বামে বা ডানে সরানো। ভার্টিক্যাল সেন্টারিং, স্ক্রিনে প্যাটার্নটি উপরে বা নিচে সরানোর জন্য আমরা ব্যবহার করি। হরিজন্টাল গেন, অর্থাৎ টাইম পার ডিভিশন, একটা কন্ট্রোল নোব আছে যে সময় কম বেশি, অর্থাৎ প্যাটার্নের বিস্তার সমন্বয় করার জন্য, অর্থাৎ ফ্রিকোয়েন্সির সংখ্যা কমানো বা বাড়ানোর জন্য। ভার্টিক্যাল গেন, ভোল্ট পার ডিভিশন বা ভোল্ট পার সেন্টিমিটার, প্যাটার্নের উচ্চতা সমন্বয় করার জন্য, অর্থাৎ যে ওয়েভটা দেখা যাবে তার হাইটটা কম বেশি করার জন্য। সুইপ ফ্রিকোয়েন্সি, প্যাটার্নের সাইকেল সংখ্যা নির্বাচন করার জন্য, প্যাটার্নে যে দেখা যাবে সেখানে আমরা স্ক্রিনে কয়টা ওয়েভ দেখব সেটা নির্ধারণ করার জন্য এই অ্যাডজাস্টমেন্টটা করা হয়। সুইং ভোল্টেজ অ্যামপ্লিটিউড, প্যাটার্ন লক করার জন্য, অর্থাৎ এক জায়গায় স্থির করে দেওয়ার জন্য।
তাহলে আমরা এখন যে কন্ট্রোল নবগুলো দেখলাম, আমরা বাস্তবে যে অসিলোস্কোপটা বিভিন্ন রকমের কন্ট্রোল নব আছে, এক এক সিআরওতে এক এক রকম। তবে এখানে একটা মডেল দেখানো হয়েছে যেটা বেসিক যে জিনিসগুলো সেটা আমরা আলোচনা করব। যেমন আমরা আলোচনা করেছি চ্যানেল 1 এবং চ্যানেল 2, অর্থাৎ দুটো ইনপুট থাকে, যে কোনো একটা ইনপুটকে আমরা ব্যবহার করতে পারি। এর জন্য একটা সিলেক্টর নব থাকে, আমরা চ্যানেল 1 দেবো না চ্যানেল 2 এ দেবো, সেই অনুযায়ী সিলেক্টর নব। হ্যাঁ, এখানে সিলেক্টর নব সিলেক্ট করা হয়। তারপর কি করা হয়, এই যে আমরা পজিশন, এটা হলো ভার্টিক্যাল, জন্য ভার্টিক্যাল পজিশন, একটা ওয়েবটাকে উপরে নিচে করার জন্য। আবার এটা হলো হরিজন্টাল মুভমেন্ট করার জন্য। আর এই যে এটা দেখা হচ্ছে টাইম পার ডিভিশন, এটাকে কম বেশি করলে আমরা ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ওয়েভ স্ক্রিনে দেখা যাবে তার সংখ্যা কম বেশি করতে পারি। ভোল্ট পার ডিভিশন চ্যানেল 1, এই ভোল্ট পার ডিভিশন চ্যানেল 1 এ যদি দেওয়া হয় তাহলে এই ভোল্ট পার ডিভিশনকে আমরা চেঞ্জ করতে পারি। এই ভোল্ট পার ডিভিশন দুটো জিনিস থাকে, একটা হলো সরাসরি, আর এর সাপোর্টিং ফাইন যেটা থাকে এখানে কোনোটা একসাথে থাকে, অনুরূপ চ্যানেল 2 এ একই থাকে। আর এখানে আমরা যে চ্যানেল সিলেক্টর, অর্থাৎ যেটা দেব ট্রিগারিং, হ্যাঁ, এই যে চ্যানেল 1 চ্যানেল 2, এই যে ট্রিগারিং লেভেল, অল্টার, চ্যানেল 1 চ্যানেল 2, হ্যাঁ, এই অ্যাডজাস্টমেন্টগুলো আমরা করব। প্রসিডিউর অফ মেজারমেন্ট ভোল্টেজ, ডিসি ভোল্টেজ মেজারমেন্ট। ডিসি ভোল্টেজ পরিমাপের সময় প্রথমে ভার্টিক্যাল ডিফ্লেকশন ইনপুট, অর্থাৎ CH1/CH2 এ কোনো ভোল্টেজ প্রয়োগ না করে এসি, জিএনডি, ডিসি সুইচ, একটা সিলেক্টর সুইচ আছে, এবং ভার্টিক্যাল ও হরিজন্টাল পজিশন নবের মাধ্যমে জিএনডি লেভেল নির্বাচন করে ইন্টেন্সিটি ও ফোকাস সমন্বয় করা হয়। এটি ডিসির জন্য রেফারেন্স লেভেল হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা কোনো ইনপুটে কোনো সিগন্যাল না দিয়েই অ্যাডজাস্টমেন্টগুলো করলে একটা লাইন দেখা যাবে হরিজন্টাল বরাবর, সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে সঠিকভাবে দেখা যায় সেটা করলে এটা যেটা পাওয়া যাবে সেটা হলো রেফারেন্স লেভেল। এরপর ভার্টিক্যাল ডিফ্লেকশন ইনপুট, অর্থাৎ CH1 বা চ্যানেল 2 এ পরিমাপকৃত ডিসি ভোল্টেজ প্রয়োগ করা হয়। তারপর ভোল্ট পার ডিভিশন এবং টাইম পার ডিভিশন কন্ট্রোল নব অ্যাডজাস্ট করে পরিমাপকৃত ভোল্টেজের একটি স্বাভাবিক ওয়েভফর্ম প্রদর্শন করা যায়। এক্ষেত্রে ভিআর নবকে অবশ্যই ক্যাল সেট থাকতে হবে। যেহেতু ডিসি ভোল্টেজের মান স্থির থাকে তাই একটি রেখা প্রদর্শিত হবে। তাহলে আমরা স্ক্রিনে কি দেখতে পাবো, ডিসি ভোল্টেজের একটা রেখা দেখা যাবে। এখন রেফারেন্স লেভেল থেকে ডিসি লেভেলের দূরত্বকে সেটিংকৃত ভোল্ট পার ডিভিশনের মান এবং প্রোবের অ্যাটেনুয়েশন রেশিও দিয়ে গুণ করলে ডিসি ভোল্টেজের মান পাওয়া যায়। রেফারেন্স লেভেলের উপরে ভোল্টেজ পজিটিভ আর নিচের লেভেলে হবে নেগেটিভ, অর্থাৎ ডিসি লেভেলটা যদি রেফারেন্স লেভেল থেকে উপরের দিকে হয় তাহলে পজিটিভ আর নিচের দিকে হলে নেগেটিভ। এখানে আমরা একটা ওয়েভ দেখেছি যেটা একটা কম্পোজিট ভিডিও সিগন্যাল, সেখানে আমরা এই যে ডিসি লেভেলটা, অর্থাৎ এই লেভেল থেকে এর মান কতটুকু সেটা আমরা পরিমাপ করার জন্য একটা মডেল দেখানো হয়েছে। তাহলে এখানে ডিসি ভোল্টেজ ইকুয়াল টু ভার্টিক্যাল ডিভিশন ইন্টু ভোল্ট পার ডিভিশন ইন্টু প্রুভ অ্যাটেনুয়েশন রেশিও, অর্থাৎ প্রুভের একটা অ্যাটেনুয়েশন রেশিও আছে, সেই রেশিও দিয়ে গুণ করব। তাহলে ভার্টিক্যাল ডিভিশন, আর ভার্টিক্যাল ডিভিশন বলতে এই এখান থেকে কয় ঘর গেছে, 1 2 3 4, এভাবে ঘর সংখ্যা গুণে ঘরের মান। এবং ভোল্ট পার ডিভিশন আমরা এর আগে দেখেছি ভোল্ট পার ডিভিশন নবটা কোথায় আছে, অর্থাৎ একটা ঘরের মান কত ভোল্ট হবে সেই পরিমাণ দিয়ে গুণ করলে এখানে ভোল্টেজটা পাওয়া যাবে। এসি ভোল্টেজ মেজারমেন্ট, তাহলে প্রুবের মাধ্যমে পরিমাপকৃত এসি ভোল্টেজ চ্যানেল 1 বা চ্যানেল 2 এ প্রয়োগ করা হয়। এক্ষেত্রে চ্যানেল 1 বা চ্যানেল 2 সেট করা হয়, অর্থাৎ যেটাতে দেবো আমরা সেটাকে সেট করে নেব। আর এসি, জিএনডি এবং ডিসি সিলেক্টর সুইচকে এসিতে সেট করা হয়। তাহলে ট্রিগারিং সুইচকে অটোতে সেট করা হয়, অর্থাৎ অটো ট্রিগারিং সেট। এরপর ভোল্ট পার ডিভিশন, টাইম পার ডিভিশন, ভার্টিক্যাল হরিজন্টাল পজিশন এর মাধ্যমে সমন্বয় করে সিআরও এর স্ক্রিনে একটি বা দুটি পূর্ণ ওয়েভ প্রদর্শন করা হয়। অর্থাৎ এই অ্যাডজাস্টমেন্টগুলো করে আমরা একটা বা দুটো পূর্ণ ওয়েভ প্রদর্শন করাবো এরকম। তাহলে এখানে আমরা কয়টা ওয়েভ দেখতেছি পূর্ণ, যে এখান থেকে শুরু করে এখন তো 1 2 3টা ওয়েভ আমরা দেখতেছি। তাহলে এখন কি করা হয়, যে পিক টু পিক ভার্টিক্যাল ডিস্টেন্সকে সেটিংকৃত ভোল্ট পার ডিভিশন ও প্রোব রেশিও দিয়ে গুণ করে ভি পিক টু পিক নির্ণয় করা হয়। অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে এটা পিক, নেগেটিভ পিক, পজিটিভ পিক, এখানে মোট কত ডিভিশন আছে সেই ডিভিশন
ডিভিশন পিক টু পিক ভার্টিক্যাল ডিস্টেন্স, অর্থাৎ এখান থেকে ভার্টিক্যাল ডিস্টেন্স গুণন ভোল্ট পার ডিভিশন প্রুফ রেশিও। নিচের সমীকরণ অনুযায়ী VRMS নির্ণয় করা হয়, যেহেতু এটা এসি তাহলে VRMS ইকুয়াল টু ভি পিক টু পিক, অর্থাৎ পিক টু পিককে যদি অর্ধেক দেই তাহলে ম্যাক্সিমাম পাওয়া যায়। ম্যাক্সিমামকে যদি √2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো RMS। তাহলে আমরা অসিলোস্কোপের মাধ্যমে এভাবে আমরা ভোল্টেজ পরিমাপ করতে পারি এবং ওয়েভ শেপটা দেখতে কীরকম সেটা আমরা দেখতে পাই। ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট, প্রোবের মাধ্যমে যার ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে তার এসি ভোল্টেজ চ্যানেল 1 বা চ্যানেল 2 এ প্রয়োগ করা হয়। এক্ষেত্রে চ্যানেল 1 বা চ্যানেল 2 সেট করা হয়, অর্থাৎ যে কোনো একটা চ্যানেল যেটাতে আমরা দেবো সেটা সেট করা হয়। এসি ডিসি এবং জিএনডি সুইচকে এসিতে সেট করা হয়, ট্রিগারিং সুইচকে অটোতে সেট করা হয়। এরপর ভোল্ট পার ডিভিশন, টাইম পার ডিভিশন, ভার্টিক্যাল হরিজন্টাল পজিশনের মাধ্যমে সমন্বয় করে সিআর স্ক্রিনে একটি বা দুটি পূর্ণ ওয়েভ প্রদর্শন করা হয়। তারপর একটি পূর্ণ সাইকেল হরিজন্টাল ডিস্টেন্সকে সেটিংকৃত টাইম পার ডিভিশন দিয়ে গুণ করলে টি এর মান নির্ণয় করা হয় এবং নিচের সমীকরণে ফ্রিকোয়েন্সি টি ইকুয়াল টু 1/t হার্টস। তাহলে আমরা এখানে যে কাজটা করব, টাইম পার ডিভিশন, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পূর্ণ সাইকেল, তাহলে এখান থেকে শুরু করে এখানে পূর্ণ সাইকেল কতটা ঘর গিয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর। তাহলে এই 8 ঘর গুণন টাইম পার ডিভিশন নবটা কোথায় সেট করা আছে, প্রতি ডিভিশন অর্থাৎ এক ঘরের মান কত করে সেট করা আছে সেই মানটা বসাই দেব, দিলে আমরা এই সমীকরণ অনুযায়ী ফ্রিকোয়েন্সি সহজেই পেয়ে যাব। কারেন্ট মেজারমেন্ট, অসিলোস্কোপের সাহায্যে সরাসরি কারেন্ট পরিমাপ করা যায় না, তাই সার্কিটে একটি জানামানের রেজিস্ট্যান্স সংযুক্ত করে এর আড়াআড়ি ভোল্টেজ পরিমাপ করা হয়। এই ভোল্টেজকে রেজিস্ট্যান্সের মান দিয়ে ভাগ করলে কারেন্ট পাওয়া যায়। উদাহরণস্বরূপ RLC সার্কিটের কারেন্ট পরিমাপের জন্য এর সিরিজে 1 ওহম রেজিস্ট্যান্স সংযুক্ত করি, অর্থাৎ একটা আমরা RLC সার্কিটের কারেন্ট পরিমাপ করব। এর জন্য কি করলাম, 1 ওহমের রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত করে দেওয়া হলো। এই রেজিস্ট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ CRO এর মাধ্যমে পর্যবেক্ষণ ও পরিমাপ করি, অর্থাৎ ভোল্টেজ যেভাবে পরিমাপ করলাম সেইভাবে এই ভোল্টেজটাও আমরা পরিমাপ করব, করে এই ভোল্টেজকে এই রেজিস্ট্যান্সে ভাগ করলেই আমরা কি পাবো, এই সার্কিটের কারেন্ট পেয়ে যাব। তাহলে পরিমাপকৃত ভোল্টেজকে সংযুক্ত রেজিস্ট্যান্সে ভাগ করলে RLC কারেন্ট পাওয়া যাবে। লিসাজিয়াস প্যাটার্ন, তাহলে আমরা লিসাজিয়াস প্যাটার্নের সাহায্যে ফেজ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ করব। তার আগে আমরা জানি আসলে লিসাজিয়াস প্যাটার্নটা কি। CRO এর এক্স প্লেট ও ওয়াই প্লেটে যখন যুগপৎভাবে সাইন সিগন্যাল প্রয়োগ করা হয় তখন স্ক্রিনে যে চিত্র বা প্যাটার্ন প্রদর্শিত হয় সেটাই হলো লিসাজিয়াস প্যাটার্ন, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ে একই সাথে আমরা দুটো ভোল্টেজ প্রয়োগ করব। সেই ভোল্টেজ প্রয়োগ ফলে স্ক্রিনে একটা প্যাটার্ন বা চিত্র দেখা যাবে। CRO এক্স প্লেট ও ওয়াই প্লেটে যে সাইন ওয়েভ সিগন্যাল প্রয়োগ করা হয় তার অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ ডিফারেন্সের উপর ভিত্তি করে এই প্যাটার্নগুলো পরিবর্তন হয়, অর্থাৎ মান যখন পরিবর্তন হবে তখন এই প্যাটার্নগুলো বিভিন্ন আকৃতির হয়। এখানে একটা প্যাটার্ন দেখানো হয়েছে, সেই প্যাটার্নটা উদাহরণস্বরূপ যে এটা উপবৃত্তিকার আকার যা বা ইলিপ্টিক্যাল আকৃতির, এর মেজর অ্যাক্সিস অর্থাৎ এই অ্যাক্সিসটা পজিটিভ, এই পজিটিভ এক্স অক্ষের সাথে একটা ইনক্লিনেশন অ্যাঙ্গেল অর্থাৎ কোণ প্রবণতা তৈরি করে। তাহলে আমরা লিসাজিয়াস প্যাটার্ন থেকে নিচের পরিমাপ দুটো করতে পারি। একটা হলো ফেজ ডিফারেন্স বিটুইন টু সাইনোসয়েডাল সিগন্যাল, একটা ফ্রিকোয়েন্সি অফ সাইনোসয়েডাল সিগন্যাল। এই দুটো জিনিস আমরা লিসাজিয়াস প্যাটার্ন থেকে পরিমাপ করতে পারি। মেজারমেন্ট অফ ফেজ ডিফারেন্স, CRO এর এক্স ও ওয়াই উভয় প্লেটে যখন যুগপৎভাবে সাইন ওয়েভ সিগন্যাল প্রয়োগ করা হয় তখন স্ক্রিনে একটা লিসাজিয়াস প্যাটার্ন প্রদর্শিত হয়। সুতরাং ফেজ পার্থক্য পরিমাপের জন্য CRO এর এক্স ও ওয়াই উভয় প্লেটে একই অ্যাম্পলিটিউড এবং ফ্রিকোয়েন্সি এর সাইন ওয়েভ প্রয়োগ করা হয়। অর্থাৎ আমরা যখন ফেজ ডিফারেন্স নির্ণয় করব তখন এক্স এবং ওয়াই প্লেটে যে ভোল্টেজটা প্রয়োগ করব তার অ্যাম্পলিটিউড এবং ফ্রিকোয়েন্সি একই হতে হবে।
আকৃতির উপর ভিত্তি করে অল্প কয়েকটি লিসেজাস প্যাটার্ন থেকে আমরা সরাসরি সিগন্যালের ফেজ পার্থক্য বলতে পারি বা পরিমাপ করতে পারি। যদি লিসেজাস প্যাটার্নটি ধনাত্মক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি প্রবণতা কোণ সহ একটি সরল রেখা হয়, তবে দুটি সাইনোসয়েডালের সিগন্যালের ফেজ পার্থক্য হবে 0। তার মানে এই দুটি সাইনোসয়েডাল সিগন্যালের মধ্যে কোনো ফেজ পার্থক্য নেই। অর্থাৎ এই একটা সিগন্যাল দেওয়া হলো আর এই একটা সিগন্যাল, একটা এক্স প্লেটে এবং একটা ওয়াই প্লেটে, যদি দুটো একই সাথে তৈরি হয় তাহলে এই রকম একটা রেখা তৈরি হবে এবং এই কোণটা যদি 45 ডিগ্রি কোণ তৈরি হয় তাহলে এই দুটোর মধ্যে কোনো ফেজ পার্থক্য নাই। অনুরূপভাবে লিসেজাস প্যাটার্নটি ধনাত্মক এক্স অক্ষের সাথে যদি 135 ডিগ্রি কোণের প্রবণতা সহ একটি সরলরেখা হয়, তবে দুটি সাইনোসয়েড সিগন্যালের মধ্যে ফেজ পার্থক্য হবে 180 ডিগ্রি। তার মানে সেই দুটি সাইনোসয়েডাল সিগন্যাল আউট অফ ফেজে থাকে। অর্থাৎ এখানে রেখাটা এই দিকে হয়েছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি আর এটা হলো তার বিপরীত দিকে, তার মানে এই কোণটা হবে 135 ডিগ্রি। তাহলে ফেজ পার্থক্য কত হবে? 180 ডিগ্রি। যদি লিসেজাস প্যাটার্নটি বৃত্তাকার আকারে হয় তবে দুটি সাইনোসয়েডালের সিগন্যালের মধ্যে ফেজ পার্থক্য 90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি। তাহলে এখন যদি এরকম একটা সার্কেল দেখা যায় তাহলে কি হবে? একটার সাথে আরেকটার ফেজ পার্থক্য হবে 90 ডিগ্রি। যেমন এখানে দেখানো আছে এটার সাথে এটার ফেজ পার্থক্য 90 ডিগ্রি, তখন এরকম একটা সার্কেল দেখা যাবে। ফেজ শিফট 90 ডিগ্রি এর চেয়ে কম বা বেশি হলে উপবৃত্তাকার অসিলোস্কোপ প্যাটার্ন উৎপন্ন হয়। যখন লিসেজাস প্যাটার্ন উপবৃত্তাকার আকারে হয় তখন আমরা সূত্র ব্যবহার করে দুটি সাইনোসয়েডাল সিগন্যালের মধ্যে ফেজ পার্থক্য নির্ণয় করতে পারি। অর্থাৎ যখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি চেয়ে কম অথবা যদি বেশি হয় তখন আমরা কি করব? একটা ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলা ব্যবহার করে সহজেই আমরা ফেজ পার্থক্য নির্ণয় করতে পারি। যদি একটি উপবৃত্তের আকৃতি লিসেজাস চিত্রের প্রধান অক্ষটি ধনাত্মক এক্স অক্ষের সাথে 0 এবং 90 এর মধ্যে থাকে তবে দুটি সাইনোসয়েডালের সংকেতের মধ্যে ফেজ পার্থক্য হবে হাই ইকুয়াল টু সাইন ইনভার্স y1 ভাগ y2 সাইন ইনভার্স x1 ভাগ x2। অর্থাৎ এইরকম যদি চিত্র হয় উপবৃত্তাকার, যেটা এই যে এক্স অক্ষের সাথে একটা পজিটিভ কোণ এবং এটা কোথায় আছে? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এই মেজর অ্যাক্সিসটা আছে। তাহলে এক্ষেত্রে y1 ডিস্টেন্স হলো কেন্দ্র থেকে ইন্টারসেকশন টার্মিনাল, আর এক্স অক্ষ থেকে এটা ভার্টেক্স বা শীর্ষবিন্দুর দূরত্ব y2। হ্যাঁ, আবার যদি আমরা এটা ধরি x1 ভাগ x2 তাহলে কি হবে? এক্স অক্ষ থেকে ইন্টারসেকশন এক্স অক্ষের সাথে এবং এক্স অক্ষ থেকে শীর্ষবিন্দুর যে দূরত্ব y অক্ষ থেকে শীর্ষবিন্দুর দূরত্ব। যদি একটি উপবৃত্তাকার আকৃতি লিসেজাস চিত্রের প্রধান অক্ষটি ধনাত্মক অক্ষের সাথে 90 ডিগ্রি এবং 180 মধ্যে থাকে তাহলে দুটি সাইনোসয়েডাল সংকেতের মধ্যে ফেজ পার্থক্য হবে এই সূত্র। অর্থাৎ 180 বিয়োগ সাইন ইনভার্স y1 ভাগ y2 সমান 180 বিয়োগ সাইন ইনভার্স x1 ভাগ x2। অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে 90 ডিগ্রি এবং এই 180 এর মধ্যে যদি থাকে এটা, তাহলে হবে 180 বিয়োগ y1। তাহলে এক্ষেত্রেও একই জিনিস, y1 মূল বিন্দু থেকে ইন্টারসেকশন y অক্ষের এবং মূল বিন্দু থেকে এবং x অক্ষ থেকে শীর্ষবিন্দুর দূরত্ব y2। তাহলে এই দুটো ফর্মুলা ব্যবহার করে আমরা সহজেই কি ব্যবহার করতে পারি? ফেজ পার্থক্য নির্ণয় করতে পারি। এখানে x1 x2 যে জিনিসগুলো বলা হলো যে x1 is the distance from origin to point on x-axis where elliptical shape Lysa's figure intersection. x2 is the distance from the origin to vertical tangent elliptical face Lysa's figure. y1 is the distance from the origin to point y-axis where elliptical shape Lysa's figure. y2 is the distance from origin to horizontal tangent to elliptical shape Lysa's figure, যেটা আমরা চিত্রতে দেখিয়েছি।
তাহলে এখানে একটা কতগুলো চিত্র দেখানো হয়েছে, যে চিত্রগুলো থেকে আমরা সরাসরি বলতে পারি যে ফেজ পার্থক্যগুলো কীরকম। যেমন এখানে একটা চিত্র লাইন দেখানো হয়েছে, এরকম যদি দেখা যায় তাহলে ধরিন তো এটা হলো আমাদের হরিজেন্টাল প্লেট, এটা হলো ভার্টিক্যাল, তাহলে ফেজ পার্থক্য কত 0। আবার যদি এরকম দেখা যায় যে উপবৃত্তিকা আঁকা এদিকে, তখন হবে 30 অথবা 330। এরকম কিছুটা সার্কেল, পূর্ণ সার্কেল না, তখন 60 ডিগ্রি বা 300 ডিগ্রি। যখন ফুল সার্কেল 90 ডিগ্রি বা 230 ডিগ্রি, এটা একটু হেলানো বাম দিকে, তখন 120 ডিগ্রি অথবা 240 ডিগ্রি, এটা আরও হেলানো এবং উপবৃত্তার আকারে, সেটা হলো 150, 210। এটা হলো একটা বাম দিকে, তাহলে কত হবে 180। আর এই তো মোটামুটি দেখানো হলো ফেজ কীভাবে নির্ণয় করা যায়। মেজারমেন্ট অফ ফ্রিকোয়েন্সি, যে ওয়েভের ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে সে ওয়েভটি ওয়াই প্লেটে প্রয়োগ করা হয়। আর ইন্টারনাল সুইপ, জেনারেটর সুইপ অফ করে এক্স প্লেটে একটি জানা ফ্রিকোয়েন্সির ওয়েভ সিগন্যাল প্রয়োগ করা হয়। জানা ফ্রিকোয়েন্সি সোর্সের ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করে সিআরও স্ক্রিনে একটি লিসাজাস প্যাটার্ন তৈরি করা হয়। বিভিন্ন রকমের লিসাজাস প্যাটার্ন তৈরি হতে পারে, যা চিত্রে দেখানো হলো। অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই প্লেটে দেওয়া হবে, এক্স প্লেটে জানা ফ্রিকোয়েন্সি সেটাকে অ্যাডজাস্ট করলে আমরা ফ্রিকোয়েন্সির সাথে অ্যাডজাস্ট হয়ে একটা লিসেজাস প্যাটার্ন তৈরি হবে, যেগুলো আমরা দেখি। এই যে এখানে একটা চিত্র 3:2, অর্থাৎ এই যে এখানে ইন্টারসেকশন পয়েন্ট কটা আছে, হরিজেন্টাল বরাবর 1, 2, 3টা, আবার ভার্টিক্যাল বরাবর 1, 2, এটার কয়টা আছে 1, 2, ভার্টিক্যাল বরাবর 1টা, এটার কয়টা আছে 1, 2, 3টা, 1টা। তাহলে এই যে মানগুলো আমরা দেখতেছি, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিগুলোকে যে আমরা অ্যাডজাস্ট করি, তাহলে ওয়েভ আকৃতি হয় এরকম হবে, না হলে এরকম হবে, না হলে এরকম হবে, না হলে এরকম হবে। তাহলে এরকম হবে, তার উপর ভিত্তি করে আমরা একটু দেখব। তাহলে এগুলোকে বলা আছে হরিজন্টাল ট্যানজেন্সি, অর্থাৎ উপরের যে শীর্ষবিন্দুকে একটা স্পর্শক টানলে যে বিন্দুগুলো স্পর্শ করে, সেটাই কয়টা আছে 1, 2, 3টা। আর এই ভার্টিক্যাল বরাবর কয়টা আছে 1টা, এটার 1টা, এদিকে 2টা। আর এর জন্য বলা আছে 2:1, 3:1, 4:1, হ্যাঁ, হরিজন্টাল ইস্টু ভার্টিক্যাল। ধরি এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লেটে প্রয়োগ করতে সিগন্যালের অজানা ফ্রিকোয়েন্সি, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লেটে প্রয়োগ করতে সিগন্যালের জানা ফ্রিকোয়েন্সি, এফ ওয়াই ও এফ এক্স এর মধ্যে সম্পর্কে গাণিতিকভাবে নিচে দেখানো হলো। তাহলে এফ ওয়াই ভাগ এফ এক্স নাম্বার অফ টাইম ট্যানজেন্ট টাচেস টপ অর বটম, নাম্বার অফ টাইমস ট্যানজেন্ট টাচেস আইদার সাইড, or fy by f number of horizontal tangencies, number of vertical tangencies, fy equal to fx গুণন number of horizontal tangencies আর number of vertical tangencies। অর্থাৎ স্পর্শ বিন্দুগুলো আমরা এই মান বসাই দিয়ে সহজেই এই অজানা ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারি। তাহলে আমরা দেখলাম কিভাবে ফ্রিকোয়েন্সি, ফেজ, ভোল্টেজ, কারেন্ট পরিমাপ করা যায় সিআরও দিয়ে। এখন আমরা দেখব ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপে কিভাবে সিগন্যাল স্টোরেজ হয়, সেই জিনিসটা একটু লক্ষ্য করি। তাহলে এখানে একটা বেসিক স্টোরেজ অসিলোস্কোপ দেখানো হয়েছে, যেমন ইনপুট সিগন্যাল, এখানে অ্যাম্পলিফায়ার দেখানো হয়েছে, ডিজিটাইজার, মেমোরি, অ্যানালাইজার সার্কিট, ওয়েভ ফর্ম রিকনস্ট্রাকশন, সিআরটি, ট্রিগার, ক্লক, টাইম বেস, হরিজন্টাল। এখন আমাদের ডিজিটাল স্টোরেজ সিগন্যালের মূল কাজটা হলো যে কোনো অ্যানালগ সিগন্যাল আসুক না কেন সেটাকে অবশ্যই ডিজিটালি করতে হবে, এবং ডিজিটাল করার পর সেটাকে অবশ্যই মেমোরিতে সংরক্ষণ করতে হবে। মেমোরিতে সংরক্ষণ করার পর সেটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা কি করি, পুনরায় ওটাকে আবার ডিজিটাল অর্থাৎ অ্যানালগ সিগন্যালে ওয়েভ আকার আমরা এখানে দেখি। তাহলে এখানে মেমোরিতে স্টোরেজ করার আগে যে কাজ সেটা হলো ডিজিটাল সিগন্যাল রূপান্তর করা, এটা হলো মূল কাজ। তাহলে এক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করে দেখি যে চিত্রে একটি ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ বেসিক ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। একটি কনভেনশনাল সিআরটি ব্যবহৃত হয় এবং ইলেকট্রনিক ডিজিটাল মেমোরিতে স্টোরেজ সম্পাদিত হয়। অর্থাৎ এখানে সিআরটি দেখানো হয়েছে এবং এখানে যে সিগন্যালটা হবে সেটা একটা ডিজিটাল মেমোরিতে সংরক্ষিত বা সেভ হবে। এটি ইনপুট সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে, ডিজিটাল ফর্মে সংরক্ষণ করে। অর্থাৎ
এই অসিলোস্কোপটা ইনপুট সিগন্যালকে কী করবে, ডিজিটাল রূপান্তর করবে এবং ডিজিটাল ফর্মেই সেটাকে সংরক্ষণ করবে। মেমোরিতে ডাটাকে অ্যানালগ ফর্মে রূপান্তর করে সিআরটিতে প্রদর্শন করে। আবার কি করে, যে মেমোরি থেকে ডাটা নিয়ে সেটাকে আবার ওয়েভ ফর্ম তৈরি করে সিআরটিতে দেওয়া হয়। সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যা ডিজিটাল অসিলোস্কোপ দ্বারা পরিমাপ করা হয় তা দুটি বিষয়ের উপর নির্ভর করে। এই ফ্যাক্টরগুলো হলো স্যাম্পলিং রেট এবং নেচার অফ কনভার্টার, অর্থাৎ স্যাম্পলিং রেট কত দ্রুত এটাকে আমরা স্যাম্পল করব এবং কনভার্ট করব, এবং কনভার্টারের প্রকৃতিটা কীরকম হবে। পিরিয়ডিক ইন্টারভাল ইনপুট ওয়েভ ফর্মে স্যাম্পল গ্রহণের মাধ্যমে ডিজিটাইজিং সম্পাদিত হয়। এজন্য স্যাম্পলিং তত্ত্ব অনুসরণ করে নিশ্চিত করা হয় যাতে কোনো ইনফরমেশান বাদ না পড়ে বা লস্ট না হয়। স্যাম্পলিং তত্ত্ব বলছে যে স্যাম্পলিং রেট ইনপুট সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির দ্বিগুণ হবে। তাহলে স্যাম্পলিং রেট উচ্চ রাখার জন্য অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন রেট অবশ্যই দ্রুত হতে হবে। তাহলে আমাদের এখানে স্যাম্পলিং থিওরি ব্যবহার করা আছে। স্যাম্পলিং থিওরিতে বলা আছে যে সিগন্যালটা যেটা নেওয়া হবে সেটাকে ওর ফ্রিকোয়েন্সি যে সর্বোচ্চ তার দ্বিগুণ রেটে সেটাকে স্যাম্পল করা হবে, এবং যে কনভার্টার ব্যবহার করা হবে সে রেট যেন অবশ্যই দ্রুত হয়। এজন্য সাধারণত ব্যয়বহুল ফ্ল্যাশ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার প্রয়োজন, যার রেজুলেশন স্যাম্পলিং রেট বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে। তাহলে এখানে আমরা স্পেশাল টাইপের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ব্যবহার করব। সে তার স্পিড অর্থাৎ স্যাম্পলিং রেট বৃদ্ধি পাবে কিন্তু রেজুলেশন আসলে কমতে থাকে। এইভাবে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে ডিজিটাল অসিলোস্কোপে ব্যান্ডউইথ ও রেজুলেশন সাধারণত সীমিত থাকে। তাহলে যেহেতু কমে যায় সেহেতু ব্যান্ডউইথ এবং রেজুলেশন সীমিত হয়ে যায়। এই সমস্যা দূর করার জন্য উচ্চ কর্মক্ষমতা কনভার্টারে স্টোর ব্যবহার করা হয়, অর্থাৎ এই সমস্যা দূর করার জন্য উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন একটা অ্যানালগ স্টোরেজ ব্যবহার করা হয়। ইনপুট সিগন্যাল শিফট রেজিস্টারের মধ্যে স্যাম্পল এবং সংরক্ষণ করা হয়, অর্থাৎ ইনপুট সিগন্যালটা কোথায় দেওয়া হয়, একটা শিফট রেজিস্টারে। তারপর এই সিগন্যাল ধীরে ধীরে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে রিড আউট করা হয় এবং ফলাফল ডিজিটাল স্টোরে সংরক্ষণ করা হয়। ফলাফলটা ডিজিটাল মেমোরিতে সংরক্ষণ করা হয়। ওয়েভ রিকনস্ট্রাকশন, অর্থাৎ ওয়েভটাকে আবার রিকনস্ট্রাকশন কীভাবে করা হয় সেটা আমরা এখন দেখি। ডিজিটাল আউটপুট স্যাম্পল ভ্যালু সংশ্লিষ্ট একগুচ্ছ ডট আকারে পাওয়া যায়। আউটপুট প্রদর্শনের জন্য পুনরায় ওয়েভ আকারে রূপান্তর করা হয়। এজন্য ইন্টারপোলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। পাশাপাশি ডটগুলোকে সংযুক্ত করে ওয়েভ তৈরি করা হয়। দুই ধরনের ইন্টারপোলেশন পদ্ধতি ব্যবহার করা হয়, একটা হলো লিনিয়ার ইন্টারপোলেশন, একটা হলো সাইনোসয়েডাল ইন্টারপোলেশন। তাহলে এখানে এই যে ডটগুলো দেখা যায়, লিনিয়ার হলো ডটগুলোকে যদি আমরা সরাসরি যোগ করি একটা সরলরেখা দ্বারা, তাহলে এটা সাধারণত স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভের জন্য। কিন্তু ডটগুলোকে যখন আমরা সাইন ওয়েভ অনুযায়ী সংযুক্ত করা হয় তখন সেটা হয় সাইনোসয়েডাল ইন্টারপোলেশন। রাইজ টাইম এবং ফল টাইম আমরা কিভাবে পরিমাপ করি অসিলোস্কোপের মধ্যে সেটা আমরা দেখব। তাহলে রাইজ টাইমটা কি? একটা ওয়েভের সর্বোচ্চ মানের 10% থেকে 90% হতে যে সময় লাগে সেটাকে আমরা রাইজ টাইম বলি। অর্থাৎ এই যে 0 থেকে শুরু হয়েছে, তাহলে এই যে 10% থেকে শুরু করে এই যে 100% কম, এই যে সময়টুকু, এই সময়টুকু বলা হয় রাইজ টাইম। আবার 90 থেকে 10% নামতে যে সময়টা লাগবে এই সময়টাকে বলা হবে ফল টাইম। এটাই আমরা অসিলোস্কোপের মাধ্যমে দেখব। এখানে একটা ওয়েভ দেখাইছে, তাহলে এখানে কি করা হয়, এটাকে টাইম পার ডিভিশন, ভোল্ট পার ডিভিশন দ্বারা অ্যাডজাস্ট করে স্থির করা হয় এবং 10% থেকে শুরু করে এই 90% পর্যন্ত হরাইজন্টাল ডিস্টেন্স বের করা হয়, করে টাইম পার ডিভিশন দিয়ে গুণ করলে আমরা রাইজ টাইম পেয়ে যাব। অনুরূপভাবে ফল টাইমও 90 থেকে 10% পর্যন্ত আসলে যে ওয়েভটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের ফল টাইম। এই যে আমরা যেটা দেখিয়েছি এটা, এবং এটা ফল টাইম, হরাইজন্টাল ডিভিশন, টাইম পার ডিভিশন, ফ্রিকোয়েন্সি, এটা হলো প্রুভের অ্যাটেনুয়েশন রেশিও। তাহলে আমরা মোটামুটি আলোচনা শেষ করলাম। এখন আমরা দেখি সিআরটি প্রশ্ন বাড়ির কাজ কিছু। সিআরও এবং সিআরটি কি? সিআরও এর প্রধান প্রধান কন্ট্রোল নবের নাম লেখো। সিআরও দিয়ে এসি ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি পরিমাপ কৌশল বর্ণনা করো। লিসাজাস প্যাটার্নটা কি? লিসাজাস প্যাটার্নের সাথে ফ্রিকোয়েন্সি পরিমাপ কৌশল বর্ণনা করো। রাইজ টাইম এবং ফল টাইম কাকে বলে? নেক্সট ক্লাস
চ্যাপ্টার 10 মেজারমেন্ট অফ রেডিয়েশন। সরাসরি ক্লাস দেখার জন্য লিঙ্ক www.facebook.com/gov.bd। ক্লাস পুনরায় দেখতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাস্তবায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তর পেজ www.skills.gov.bd/dta। থ্যাংক ইউ।